নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব প্রমথনাথ বিশি রচিত ছোট গল্প পুরন্দরের পুঁথি। জীবনে পুরন্দরের একমাত্র বিলাস ছিল বই পড়িবার অভ্যাস। ওটাকে একটা বাতিক বলাই উচিত। সে রাশি রাশি বই কিনিত। সব যে পড়িত এমন বলিতে পারি না, কারণ এক জীবনে তত বই পড়িয়া ওঠা সম্ভব নয়। বই কিনিত, কত পড়িত, বাকি অমনি পড়িয়া থাকিত। সে বলিত যে এমন সময় আসা অসম্ভব নয় যখন বই কিনিবার সামর্থ্য থাকিবে না, তখনকার জন্য ওগুলো জমা থাকিতেছে। তাহার শয়ন ঘরটির মেঝে হইতে ছাদ পর্যন্ত রাশি রাশি বইয়ে ভরিয়া গিয়াছিল। ওই বইয়ের মধ্যেই শয়ন করিত পুরন্দর। বিছানাতেও বইয়ের স্তূপ। বইগুলো একটু সরাইয়া দিয়া রাত্রে শুইত। যখন শুইবার জায়গা থাকিত না, তখন ঘরে আর একখানা তক্তপোষ আনিয়া নূতন শয্যা প্রস্তুত করিত। এমনিভাবে সমস্ত ঘরটি তক্তপোষে ভরিয়া গিয়াছিল। সংসারে তাহার কেহ ছিল না। লোকে বিবাহ করিতে বলিলে সে বলিত সময় কোথায়। সে বলিত বই আর বউ একসঙ্গে অচল, তাই যা আছে তার সঙ্গে আর নূতন সমস্যা যোগ করা উচিত নয়। এদিকে তাহার বিবাহের বয়সও অনেকটা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। বোধ করি সে নিজেও মনে মনে বিবাহের প্রসঙ্গ পরিত্যাগ করিয়াছিল। এখন সে নিশ্চিন্ত মনে বই পড়ে। কলিকাতা থেকে দূরে একটি গ্রামে পুরন্দরের বাস। আমিও সেই গাঁয়ে থাকি। এক পাড়ায় বলিলেই চলে। মাঝে মাঝে সে কলিকাতা চলিয়া যায় নূতন বই সংগ্রহ করিয়া আনিবার উদ্দেশ্যে। সে বলে যে নূতন বই পড়ে ছাত্ররা এবং পণ্ডিতরা, গ্রন্থ বিলাসিতের জন্য পুরাতন বই। সে বলে যে পুরাতন বইয়ের একটা ব্যক্তিত্ব আছে, তাতে করিয়া পড়া বেশ জমিয়া ওঠে, মনে হয় যেন দুজনে বসিয়া পড়িতেছি। পুরন্দরের দৃষ্টান্তে আমারও বই পড়ার নেশা জমিয়া উঠিয়াছিল। তবে তফাৎ ছিল এই যে সে কিনিয়া পড়িত, আমি তাহার নিকট চাহিয়া লইয়া পড়িতাম। আরো একটু তফাৎ ছিল। আমার জীবনে আরো 5টা কাজ ছিল, তার মতো বই পড়াই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল না। এই বই পড়ার সূত্রে তার সঙ্গে আমার বেশ ঘনিষ্ঠতা হইয়াছিল। গায়ের আর কারো সঙ্গে সে বড় মিশিত না। কতবার তার বাড়িতে গিয়াছি, দেখিতে পাইয়াছি যে সে জানালার কাছে বসিয়া বাহিরের ওই পাহাড়গুলার দিকে তাকাইয়া আছে। কোলের ওপর একখানা খোলা বই, আর চারপাশে স্তূপীকৃত পুস্তকের প্রাচীর। আগেই বলিয়াছি যে কলিকাতা হইতে দূরে আমাদের বাস। এবারে আরেকটু পরিচয় দেওয়া যাইতে পারে। ছোট নাগপুরের ছোট একটি শহরে আমরা থাকি। শহরটি এত ছোট যে বড় গ্রাম বলিলেই চলে। পুরন্দরের বাড়িটি শহরের এক প্রান্তে। তারপরেই ধান ক্ষেত আরম্ভ হইয়াছে। ধান ক্ষেতের পরে সুবর্ণরেখা নদী। নদীর ওপারে পাহাড় আর বন, বন আর পাহাড়। পুরন্দর বলে বই পড়া যার জীবনের লক্ষ্য, তার আদর্শ বাসস্থান এই রকমই হওয়া উচিত। একদিন সকালবেলা পুরন্দরের চাকর আসিয়া আমাকে বলিল যে বাবু একবার আমাকে যাইতে বলিয়াছেন। বুঝিলাম যে কিছু নূতন বই আসিয়াছে। ওই রকম উপলক্ষ ছাড়া আমার বড় ডাক পড়ে না। পুরন্দরের বাড়ি পৌঁছিয়া দেখি যে আমার অনুমান মিথ্যা নয়। দেখিলাম প্রকাণ্ড একটা কাঠের বাক্স হইতে ধুলা ঝাড়িয়া পুরন্দর বই বাহির করিতেছে। আমাকে দেখিয়া বলিল, কাল রাত্রে নিয়ে এলাম। কলকাতা গিয়েছিলে নাকি? হ্যাঁ, কদিন আগে এক লটে অনেক বই বিক্রি হচ্ছে বিজ্ঞাপন দেখে কলকাতা গিয়েছিলাম। কাল শেষ রাতে ফিরেছি। কি বই? সে বলিল 5 রকম মিশানো আছে। এক সাহেব এদেশ থেকে বাস তুলে দিয়ে বিলেতে ফিরছে, তারই বই। লোকটা খুব পণ্ডিত, চীনে ভাষাও জানে। এই বলিয়া
বিচিত্র হরপে ছাপা একখানা জীর্ণ বই টানিয়া বাহির করিল। অক্ষর যখন চিনি না, কাজেই চীনা ভাষা হইতে বাধা নাই। হিব্রু ভাষা বলিল আমার আপত্তি করিবার কোনো কারণ ছিল না। সে বলিল, মাত্র 500 টাকায় পাওয়া গেল, খুব সস্তায় পেয়েছি। ভাবিলাম হবেও বা। সেই দিনই বিকেলবেলা কদিনের জন্য আমাকে কলিকাতায় চলিয়া আসিতে হইল। কাজেই পুরন্দরের চীনা ভাষার পাঠোদ্ধার কতদূর হইল জানিতে পারি নাই। 5-6 দিন পরে ফিরিয়া একদিন পুরন্দরের বাড়িতে গিয়া উপস্থিত হইলাম। ওহে, অচীনা ভাষার যদি কিছু বই থাকে দাও, নিয়ে যাই। পুরন্দর সে প্রসঙ্গের উত্তর না দিয়া বলিল, বসো, একটা কথা আছে। চাহিয়া দেখি তাহার মুখ অস্বাভাবিক গম্ভীর। শুধাইলাম, কি ব্যাপার, অসুস্থ নাকি? সে বলিল, আজ কদিন রাতে ঘুম হচ্ছে না। আমি বলিলাম, ঘুমের দোষ কি, রাতে জেগে পড়লে? বাধা দিয়া বলিল, ঠিক উল্টো, রাতে পড়তে পাচ্ছি না, বই খুলে বসলেই ঘুমিয়ে পড়ি, আর অমনি দুঃস্বপ্ন দেখি। দুঃস্বপ্ন? এমন কথা তো তাহার মুখে আগে শুনি নাই। বলিলাম, স্বপ্ন সবাই দেখে, তার জন্য আবার দুশ্চিন্তা কেন? সে বলিল, স্বপ্ন সবাই দেখে, আমিও দেখেছি, কিন্তু এ সেরকম নয়, কিছু বিশেষত্ব আছে। সে বলিতে লাগিল, একই স্বপ্ন আজ কদিন দেখছি। কিরকম? একটা অদ্ভুত চেহারার লোক ঘরে ঢুকে কি যেন খুঁজে বেড়াচ্ছে। কিরকম চেহারা? চোখ ছোট, নাক চ্যাপ্টা, চোয়াল উঁচু, সামান্য কটা দাড়ি আছে, মাথায় জটা। ওসব তোমার কল্পনার বিকার। কল্পনা আসবে কোথা থেকে? ওরকম চেহারার বর্ণনা শিগগির পড়িনি। কদিন দেখছো? যেদিন কলকাতা থেকে ফিরে এলাম তারপর থেকেই। প্রথমে কিছু মনে হয়নি, কিন্তু পরপর কদিন দেখবার পরে কেমন যেন ভয়ের মতো ধরেছে। অনেকবার ভেবেছি রাতে ঘুমোবো না, বই পড়েই কাটিয়ে দেব, কিন্তু তা হবার জো নেই। বই খুলে বসবা মাত্র চোখ জড়িয়ে আসে, আর ঘুমোবা মাত্র সেই একই স্বপ্ন, সেই অদ্ভুত চেহারা। কি তার দৃষ্টি, যেন জিজ্ঞাসার আগুন বের হচ্ছে চোখ দিয়ে। তারপর সে বলিল, তুমি আমার এখানে এসে রাতে ঘুমো না? অনুরোধটা করিবা মাত্র সে যেন লজ্জা অনুভব করিল। বলিল, না না, তার দরকার নেই। আমি বলিলাম, তোমার দরকার না থাকতে পারে, আমার আছে। রাতে এখানে থাকলে তোমার নূতন চালানের বইগুলো দেখতে পারবো। লজ্জার হাত হইতে বাঁচিয়া গিয়াছি মনে করিয়া সে বলিল, মন্দ নয়, পাশের ঘরটা তোমার জন্য ঠিক করে রাখবো, যতক্ষণ খুশি পড়ো। রাতে পুরন্দরের বাড়িতে শুইতে আসিলাম। পুরন্দরের পাশের ঘরে আমার শুইবার ব্যবস্থা হইয়াছে। 2 ঘরের মাঝখানে দরজা, দরজাটা খোলা থাকিবে। বাহিরে বৃষ্টি হইতেছে। পুরন্দর একখানা বই লইয়া বসিল। আমি খানকতক বই লইয়া আমার শয্যার উপরে উঁচু করিয়া বালিশে হেলান দিয়া বসিলাম। কিছুক্ষণ যাইতে না যাইতেই পুরন্দরের নাসিকা গর্জনে বুঝিলাম সে ঘুমাইয়া পড়িয়াছে। আমি পড়িতে লাগিলাম। অনেকক্ষণ পড়িবার পর রাত কত হইয়াছে দেখিবার জন্য দেওয়াল ঘড়িটার দিকে তাকাইলাম। রাত 12টা। চোখের দৃষ্টি নামাইতেই জানালার দিকে তাকাইলাম। মনে হইল জানালার বাহিরে একটা যেন লোক। বৃষ্টি থামিয়া গিয়াছিল, সামান্য জ্যোৎস্নায় স্পষ্ট দেখিতে পাইলাম। চোর নাকি? কিন্তু চাঁদের আলোর সঙ্গে ঘরের আলো মিলিয়া পরক্ষণেই তাহার চেহারা ভালো করিয়া দেখিয়া চমকিয়া উঠিলাম। এই যে পুরন্দরের বর্ণিত চেহারা, চোখ ছোট, নাক চ্যাপ্টা, চোয়াল উঁচু,
মাথায় এক রাশ জটা। হঠাৎ দেখিয়া ভুটিয়া বা নেপালি বলিয়া মনে হয়। কে কে বলিয়া জানালার কাছে আসিয়া দাঁড়াইলাম। কেহ কোথাও নাই। আমার চিৎকারে পুরন্দর জাগিয়া উঠিল, আমার ঘরে ছুটিয়া আসিল। বলিলাম, তুমি উঠলে কেন? আবার সেই স্বপ্ন। সে শুধাইল, কিন্তু তুমি এখানে কেন? বাইরে একটা জন্য লোক দেখলাম। চোর? কেমন করে বলবো, চলো দেখে আসি। দুজনে আলো লইয়া বাহিরে আসিয়া জানালার কাছে উপস্থিত হইলাম। কোথাও কেহ নাই, কিন্তু সবচেয়ে বিস্ময়ের এই যে ভিজা মাটিতে কোনরূপ পায়ের চিহ্ন নাই, অথচ মাটি যেরকম নরম, পায়ের ছাপ না পড়িয়া পারেই না। আমার বিস্ময় দেখিয়া পুরন্দর বলিল, কেউ আসেনি, তোমার চোখের ভ্রম। চুপ করিয়া রহিলাম। লোকটার চেহারা বর্ণনা করিলাম না, করিলে পুরন্দরের ভীতি বাড়িত বই কমিত না। সে রাত্রি কাটিয়া গেল। পরদিন রাত্রে আবার শুইতে আসিলাম। এবারে পুরন্দরের অনুরোধের জন্য আর অপেক্ষা করি নাই। প্রবল কৌতূহল আমাকে আসিতে বাধ্য করিল। পাশের ঘরে পুরন্দর ঘুমাইতেছে, আমি বসিয়া পড়িতেছি। হাতের কাছে একটা বিজলি বাতি। দেওয়াল ঘড়ির 12টা বাজার শব্দে চমক ভাঙিল। চোখ আপনি জানালার দিকে পড়িল। সেখানে সেই পূর্ব দৃষ্ট মূর্তি। বিজলি বাতির পিচকারি ফেলিলাম। এক মুহূর্তের জন্য মূর্তি উদ্ভাসিত হইয়া মিলাইয়া গেল। ঠিক সেই সময়ে পুরন্দর জাগিয়া উঠিয়া আমার ঘরে ঢুকিল। কি ব্যাপার? সে বলিল, সেই স্বপ্ন, সেই লোক। ও কি তার চাহনি! না, আর পারি না বলিয়া আমার বিছানার উপরে বসিয়া পড়িল। পরদিন সকালবেলায় তাহাকে সব ব্যাপার খুলিয়া বলিলাম। বিশেষ করিয়া জানাইলাম যে তাহার স্বপ্নে দেখা লোকের এবং আমার জাগরণে দেখা লোকের চেহারা একই রকম। বলিলাম, আমি যাকে জেগে দেখেছি তুমি তাকেই ঘুমিয়ে দেখছ। সে বলিল, তাহার স্বপ্ন দেখা ভ্রান্ত নয়। আমি বলিলাম, আমার জেগে দেখাও অভ্রান্ত। কাজেই সমস্যা সমাধানের দিকে না গিয়া জটিলতর হইয়া উঠিল। কোনো সমাধান না পাইয়া দুজনে নীরবে বসিয়া রহিলাম। এইভাবেই চলিতেছিল। কতদিন চলিত এবং পরিণাম কি হইত জানি না। এমন সময় ঘটনার মোড় ঘুরিয়া গেল। কিন্তু তার আগে পুরন্দর ও আমার অবস্থা বর্ণনা করা দরকার। পুরন্দরের শরীর ক্রমেই খারাপ হইতে লাগিল। তাহার শরীর কৃশ এবং গায়ের রং ফ্যাকাশে হইয়া আসিল। রাতে সে ঘুমাইতে পারিত না, কিংবা ঘুমাইবা মাত্র স্বপ্ন দেখিয়া জাগিয়া উঠিত। তারপরে আর তাহার ঘুম আসিত না। আমি পাশের ঘরে শুইতাম এবং প্রতি রাত্রে 12টা বাজিবা মাত্র পূর্বদৃষ্ট সেই লোকটিকে জানালার বাহিরে দেখিতে পাইতাম। কিন্তু সেই লোকটা রক্ত মাংসের মানুষ বা ছায়া মাত্র বুঝিতে পারিতাম না, কেননা ওই চোখের দেখা ছাড়া তাহার আর কোনো প্রমাণ পাইবার উপায় ছিল না। পুরন্দরের স্বপ্নদৃষ্ট ব্যক্তি আর আমার জাগরণে দৃষ্ট ব্যক্তি এক ও অভিন্ন। ইহা কেমন করিয়া সম্ভব জানি না, কখনো জানিতেও পারিতাম কিনা সন্দেহ। এমন সময় ঘটনা একটা মোচড় খাইল। একদিন সন্ধ্যার আগে পুরন্দর ও আমি বারান্দায় বসিয়া আছি। এমন সময় একজন লোক আসিয়া উপস্থিত হইল। পুরন্দরকে দেখিবা মাত্র সে বলিয়া উঠিল, বাবু, আপনার কাছে এলাম। পুরন্দর বলিল, কেন রায়মশাই? রায়মশাই বলিল, এই সেদিন আপনাকে যে বইগুলো বিক্রি করেছি সেগুলো একবার দেখতে চাই। তাহাদের কথোপকথন হইতে বুঝিলাম যে লোকটি পুরাতন পুস্তকের ব্যবসায়ী। পুরন্দর তাহার নিকট হইতে বই কিনিয়া আনে। পুরন্দরের কাছে তাহার কথা অনেকবার শুনিয়াছি।
এই প্রথম তাহাকে চোখে দেখিলাম। পুরন্দর বলিল, সেসব বই এখনো খুলিনি, যেমন এনেছি তেমনি আছে, চলুন দেখবেন। কিন্তু ব্যাপার কি, এজন্য আপনাকে এত দূর আসতে হলো দেখে অনুমান করছি গুরুতর কিছু ঘটেছে। রায়মশাই বসিতে বসিতে বলিল, গুরুতর তো বটেই, আর ভারী আশ্চর্য। বইগুলো ছিল এক সাহেবের, বিলেত যাওয়ার সময় তার কাছ থেকে কিনেছিলাম। এসব কথা তো আপনি জানেন, বিক্রি করবার সময়ই বলেছি। তারপর সে বলিল, আপনার কাছে বইগুলো বেচে দেবার পর থেকেই এক অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্নের নামে আমাদের কৌতূহল বাড়িল। বলিলাম, কি স্বপ্ন? একটা অদ্ভুত চেহারার লোক এসে যেন একখানা বই চায়। কি বই? তার কথা কি ছাই বুঝতে পারি, তবে তার ভাবে ভঙ্গিতে বুঝি যে একখানা বই চাইছে। যে জায়গায় বইগুলো ছিল হাত দিয়ে দেখায়। এমন অনেক কয়দিন ধরে স্বপ্ন দেখা চলছে, সেই একই ঘটনা, সেই একই লোক। ব্যাপারটা হয়তো স্বপ্ন বলেই উড়িয়ে দিতাম, কিন্তু কাল বিলেত থেকে সাহেবের এক চিঠি পেলাম। সাহেব লিখেছে যে বইগুলোর সঙ্গে একখানা তিব্বতী ভাষায় হাতে লেখা পুঁথি ভুল করে সে বিক্রি করে দিয়েছে। সেই পুঁথিখানা যেন অবশ্য অবশ্য সাহেবকে এয়ারমেলে পাঠিয়ে দেওয়া হয়। এই বলিয়া সে সাহেবের চিঠিখানা বাহির করিল। দেখিলাম সাহেব চিঠিতে রায় মহাশয়ের কথিত বিষয় লিখিয়াছেন বটে। পুরন্দর বলিল, চলুন ভিতরে গিয়ে খুঁজবেন। তখন অন্ধকার হইয়া আসিয়াছে। চাকরে একটি লণ্ঠন জ্বালাইয়া আনিল। আমরা তিনজন নূতন আনা পুঁথির স্তূপের কাছে গিয়া দাঁড়াইলাম। রায় মহাশয় পুঁথির রাশি ঘাঁটিতে লাগিল। অনেক ঘাঁটাঘাঁটি করিয়া রায় মহাশয় জীর্ণ প্রাচীন কাগজে লেখা অজ্ঞাত হরফের একখানা পুঁথি বাহির করিল। অক্ষরগুলা সব দাঁতের সারির মতো, যেন শত শত বিকশিত দন্তপংক্তি অদৃষ্টকে ব্যঙ্গ করিতেছে। রায় মহাশয় দ্রুত পাতা উল্টাইতেছিলেন। হঠাৎ একটি সাদা পাতায় একটি মানুষের ছবি দেখিয়া চমকিয়া উঠিয়া বলিল, এই সেই মুখ। আমরা দ্রুত কাছে আসিয়া লণ্ঠনের আলোয় সেই বিভৎস মুখ দেখিয়া চমকিয়া উঠিলাম। পুরন্দরেরও আমার মুখ দিয়া বাহির হইল, এ সেই চেহারা। তারপরে অনেকক্ষণ কাহারও মুখ দিয়া আর কোনো কথা বাহির হইল না। সকলেরই বিস্ময় চরমে উঠিয়াছিল। রায় মহাশয় পুঁথি লইয়া চলিয়া গেলেন। পরে সংবাদ পাইয়াছিলাম যে বিমান ডাকে সে পুঁথিখানা সাহেবকে পাঠাইয়া দিয়াছিল, আর সেই পুঁথিখানা পুরন্দরের বাড়ি ত্যাগ করিবার পরে সে বা আমি স্বপ্নে বা জাগরণে কখনো সেই মূর্তি দেখি নাই। তারপরে অনেক কাল কাটিয়া গিয়াছে। এ পর্যন্ত পুরন্দরের স্বপ্ন দর্শনের বা আমার জাগরণে দর্শনের কারণ আবিষ্কার করিতে পারি নাই। পুরন্দরের সহিত রায় মহাশয়ের দেখা হইয়াছে। রায় মহাশয়ও আর কখনো সেরূপ স্বপ্ন দেখেন নাই। ইহার কার্যকারণ আজ পর্যন্ত আমাদের তিনজনেরই অজ্ঞাত রহিয়া গিয়াছে। শুনলেন প্রমথনাথ বিশি রচিত এক অত্যাশ্চর্য গল্প, পুরন্দরের পুঁথি। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই
সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।